সত্যি বলতে তুমি তো হুবহু তোমার মায়ের মতোই হয়ে গেছো। তুমি ভাঙবে তবুও মচকাবে না। এই যে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, আর তারপরও তুমি ভয় পাচ্ছ না। ভয় তো আমি শুধুমাত্র একজনকে পাই, আর সেটা হলো বিধাতা। কোনো মানুষকে আমি কেন ভয় পেতে যাব? আমি তোমাকে ভয় পাই না। আর তাছাড়া আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে কেন কেন ভয় পাবো আমি, বলো? হ্যাঁ, এটা ঠিক, তুমি কোনো অন্যায় করনি। তবে তুমি রূপনগর রাজ্যের রাজকন্যা, এটাই তোমার সব থেকে বড় অন্যায়। আর এই অন্যায়ের অপরাধের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। আর আমি তোমাকে এক্ষুনি আমার এই তরোয়ারের এক আঘাতে তোমাকে চিরকালের মতো হত্যা করে ফেলবো। তুমি কোনোভাবেই আর রূপনগর রাজ্যে ফিরে যেতে পারবে না। ও আচ্ছা, তার মানে আমি রূপনগর রাজ্যের রাজকন্যা, এটাই আমার অপরাধ। কিন্তু আমি জানতে চাই আপনি কে, আর কেনই বা আমাকে হত্যা করতে চান? আর আমি রূপনগর রাজ্যের রাজকন্যা হলে আপনার ক্ষতি কি? সবকিছু জানতে হয় না রাজকন্যা চাঁদনি। জীবনে তোমার এই অজানাটা অজানাই থেকে যাক। আমার পরিচয় আমি তোমাকে জানাতে চাইছি না, শুধুমাত্র তুমি এটা জেনে নাও, আমি তোমার জীবনের অনেক বড় একটা শত্রু। এখন তুমি তোমার মৃত্যুর জন্য প্রস্তুত হও। তোমাকে পৃথিবীর মায়া ত্যাগ করে এক্ষুনি পরবারে চলে যেতে হবে। এ কি মেয়ে, তুমি নিজের মৃত্যুর কথা শুনে এভাবে হাসছো কেন? তোমার মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিক আছে, আর আপনার মাথা ঠিক নেই। আর তাই তো আপনি আমার এই সামান্য হাসি দেখে ভয় পেয়ে গেলেন। তবে রে মেয়ে, তুই আমার সাথে রসিকতা করিস? এক্ষুনি আমার এই তরোয়ারের আঘাতে তোর শরীর থেকে তোর মাথাটাকে আলাদা করে দিচ্ছি। এই কথা বলে সেনাপতি তার তলোয়ার তুলে চাঁদনিকে আঘাত করতে যাবে, আর তখনই রাজকুমার প্রীতম এসে তার তলোয়ারের এক আঘাতে তার হাত থেকে সেই তলোয়ারটি মাটিতে ফেলে দেয়, আর সেনাপতি বড্ড ভয় পেয়ে যায়। এ কি, রাজকুমার প্রীতম এখান পর্যন্ত চলে এসেছে, আর সে তো আমার হাত থেকে তলোয়ারটি ফেলে দিল। এখন কি করব আমি? আর তাছাড়া আর রাজকুমার প্রীতম তো একজন বীর, আর তার সাথে যুদ্ধ করলেও কোনোভাবেই বাঁচতে পারবো না আমি। আর সাথে সাথে আমার পরিচয় সবার সামনে চলে আসবে, আর আমার পরিচয় সবার সামনে চলে এলে আমি সহ আমার স্ত্রী, আমার কন্যা সবাই বিপদে পড়ে যাব। না না না, কোনোভাবে সবার সামনে আমি আসবো না, কিছুতেই না। আমাকে এখান থেকে পালাতে হবে, আর এই মেয়েটিকে আমি পরে দেখে নেব। এই কথা বলে সেনাপতি আর একটু দেরি না করে সেখান থেকে তাড়াতাড়ি চলে যায়। আপনি এখান থেকে চলে গেছেন কেন? দাঁড়ান দাঁড়ান বলছি। আপনি কি ভেবেছেন আমার হাত থেকে পালিয়ে বাঁচবেন? না, কিছুতেই না, আপনাকে ধরে ছাড়বো আমি। এরপর প্রীতমও সেখান থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়। রাজকুমার প্রীতম, কোথাও যাবেন না আপনি। উনি পালিয়েছেন, ওনাকে আপনি এখন কিছুতেই ধরতে পারবেন না। আপনি আগে আমার হাতের বাঁধনটা খুলে দিন। আমি এক্ষুনি তোমার হাতের বাঁধন খুলে দিচ্ছি, তুমি ভয় পেও না। তুমি এখন মুক্ত, তুমি আবার রূপনগরের রাজ্যে ফিরে যেতে পারবে। ওদিকে সেনাপতি মশাই চলতে থাকে, আর চলতে চলতে সে মহারাজ চন্দ্রকুমার এবং মহারাজ প্রতাপের সামনে গিয়ে হাজির হয়। এ কি, কি আপনি এভাবে কোথায় পালাচ্ছেন? রাজকুমার প্রীতম তো শুধু একা নয়, সাথে তো দেখছি মহারাজ চন্দ্রকুমার এবং মহারাজ প্রতাপ রয়েছে। তার মানে ওরা শুধুমাত্র আমার উপর ভরসা করে ছিল না। ওরা তিনজনই বেরিয়েছে চাঁদনিকে উদ্ধার করার জন্য। চাঁদনি এবারের মতো বেঁচে গেল আমার হাত থেকে। বেঁচে গেল ঠিকই, কিন্তু ওকে আমি কিছুতে বাঁচতে দেব না। তবে এই প্রথম সেনাপতি তার কাজ করতে গিয়ে এভাবে ব্যর্থ হলো। কি হলো কি, বলো বলো, তুমি কে? না বললে কিন্তু এক্ষুনি তোমাকে। না না, কোনোভাবেই এদের হাতে ধরা পড়া যাবে না, তাহলে তো কোনোভাবেই আমি নিজেকে রক্ষা করতে পারবো না। আমাকে এখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে যেতে হবে। এরপর সেনাপতি আর একটু দেরি না করে সেখান থেকে পালিয়ে চলে যায়। এ কি হলো? এই লোককে তো আমাদের দেখে পালিয়ে গেল। আচ্ছা, এই লোকটি আবার কোনোভাবে চারদিকে আটকে রাখার সাথে জড়িত নয় তো চন্দ্রকুমার? আমার কিন্তু সত্যি এবার মনের মধ্যে বড্ড চিন্তা হচ্ছে। আর তাছাড়া আর এই লোকটি তো সামনে যে দিক দিয়ে এলো, আমার মনে হয় আমরা যদি সামনে এদিকে একটু এগিয়ে যাই তাহলে চাঁদের কোনো না কোনো হদিশ পেয়ে